রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। প্রাথমিক দৃশ্য। চোখ খুলেই দেখি ছেলে আমার পাশেই শুয়ে আছে। আমি চমকে উঠলাম। তুই এখানে কেন? সে হাসি মুখে বলল, মা, তুমি ঘুমিয়েছিলে, আমি তোমাকে দেখছিলাম। আমি বিছানায় উঠে বসলাম। কি দেখছিলি? তোমার ঘুমের মুখ। সে আমার দিকে তাকিয়ে বলল। কত সুন্দর লাগছিল। আমি সারারাত জেগে তোমার মুখ দেখেছি। আমি অবাক হয়ে বললাম, পুরো রাত জেগেছিলি? সে মাথা নাড়ল। হ্যাঁ মা, ঘুমই আসেনি। কেন ঘুম আসেনি? আমি জিজ্ঞেস করলাম। সে আমার হাত ধরে বলল, তোমার পাশে শুয়ে থাকার সুখে। মা, তুমি যখন ঘুমাও তখন কত নিরীহ লাগে। তোমার নিঃশ্বাসের শব্দ কত মধুর। আমি অস্বস্তিতে পড়লাম। এসব কি বলছিস তুই? সে আমার বালিশে মুখ ডুবিয়ে বলল, মা, তোমার গায়ের গন্ধ এত ভালো। আমি এই গন্ধের জন্য পাগল। আমি বালিশ সরিয়ে নিলাম। মা, প্রতি রাতে আমি এভাবে তোমার পাশে শুয়ে থাকতে চাই। সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি। স্বামী স্ত্রী হিসেবে আমরা একসাথে ঘুমাব। তুমি কি বলো? সকালের আলো জানালা দিয়ে এসে পড়ছিল আমাদের মুখে। চ্যানেল সাবস্ক্রিপশন আহ্বান। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। চরিত্রের পরিচয়। হ্যালো বন্ধুরা, আমার নাম মেঘনা চৌধুরী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রবীন্দ্র চৌধুরী, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়ান আর পিয়া। রিয়ান 18 বছর বয়সী, কলেজে পড়ে। পিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। গল্পের মূল অংশ। সেই সকালের ঘটনার পর আমি রিয়ানের আচরণ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লাম। আমার ছেলে হঠাৎ এমন কথাবার্তা বলছে কেন? আমি তার বাবা রবীন্দ্রর কাছে গেলাম। রবীন্দ্র, রিয়ান আজকাল একটু অদ্ভুত আচরণ করছে। আমি বললাম। কি রকম অদ্ভুত? রবীন্দ্র জিজ্ঞেস করল। আমি সকালের ঘটনাটা বললাম। রবীন্দ্র ভ্রু কুঁচকে বলল, এটা তো সত্যিই অদ্ভুত। আমি রিয়ানের সাথে কথা বলবো। কিন্তু রিয়ান যখন বাবার কাছে গেল সে একদম স্বাভাবিক আচরণ করল। বাবা, আমি তো মাকে শুধু বলেছিলাম যে তার ঘুমের মুখ সুন্দর লাগে। এতে সমস্যা কি? রবীন্দ্র আমার কাছে এসে বলল, মেঘনা, মনে হচ্ছে তুমি বিষয়টা নিয়ে বেশি ভাবছ। ছেলে হয়তো শুধু মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে চেয়েছে। কিন্তু আমার মন মানছিল না। রাতে যখন আমি ঘুমাতে গেলাম তখন আবার রিয়ান আমার ঘরে এলো। মা, আমি তোমার পাশে শুতে পারি? না রিয়ান, তুমি তোমার ঘরে গিয়ে ঘুমাও। আমি দৃঢ়ভাবে বললাম। কিন্তু মা, আমার একা একা ভয় লাগে। যদি কোনো ভূত এসে যায়? আমি অবাক হলাম। 18 বছর বয়সে ভূতের ভয়? রিয়ান, তুমি তো বড় হয়ে গেছ। এখনো ভূতের ভয় পাও? মা, আমি জানি তুমি মনে করো আমি মিথ্যে বলছি। কিন্তু সত্যিই আমার ভয় লাগে। শুধু তোমার পাশে থাকলেই আমি নিরাপদ বোধ করি। আমি তার কথায় দ্বিধায় পড়লাম। সত্যি কি রিয়ান কিছুতে ভয় পাচ্ছে? আমি রবীন্দ্রকে ডাকলাম। রবীন্দ্র, এদিকে এসো। রবীন্দ্র এলো। রিয়ান তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমার সত্যিই ভয় লাগে। আমি মায়ের পাশে শুতে চাই। রবীন্দ্র আমার দিকে তাকাল। মেঘনা, এক রাত হলেই বা কি? ছেলে যদি ভয় পায়। আমি রাজি হলাম। কিন্তু শর্ত দিলাম, শুধু একদিন। কাল থেকে তোমার নিজের ঘরেই ঘুমাতে হবে। রিয়ান খুশি হয়ে আমার পাশে শুল। কিন্তু মাঝরাতে আমি জেগে উঠলাম। রিয়ান আমার দিকে মুখ করে শুয়েছিল। তার চোখ খোলা। সে আমার দিকে তাকিয়েছিল। রিয়ান, তুমি ঘুমাওনি? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। মা, তোমাকে দেখতে দেখতে ঘুম আসছে না। আমি অস্বস্তিতে পড়লাম। রিয়ান, এমন কথা বলো না। ঘুমাও। মা, আমি তোমাকে কত ভালোবাসি জানো? তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমিও তোমাকে ভালোবাসি বাবা। কিন্তু এখন ঘুমাও। পরদিন সকালে আমি দেখলাম রিয়ান আমার হাত ধরে শুয়ে আছে। আমি হাত সরিয়ে নিলাম। রিয়ান জেগে উঠল। মা, আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? স্বপ্নে দেখেছি যে তুমি আর আমি একসাথে একটা দ্বীপে আছি। সেখানে আমরা দুজনেই একা। আর কেউ নেই। আমার গা শিউরে উঠল। রিয়ান, এসব অদ্ভুত স্বপ্ন দেখো কেন?
মা, ওই স্বপ্নটা এত সুন্দর ছিল। তুমি আমার শুধু আমারই ছিলে। আর কারো সাথে কথা বলতে হতো না গি। আমি বিছানা থেকে উঠে গেলাম। এই আচরণ আর সহ্য করতে পারছিলাম না। আমি পিয়াকে ডাকলাম। পিয়া, এদিকে আয় গু। পিয়া এলো। কি মা? পিয়া, রিয়ান ভাইজা আজকাল কেমন আচরণ করে তুমি কি লক্ষ্য করেছ? পিয়া একটু ভাবল। মা, রিয়ান ভাইজা আজকাল খুব অদ্ভুত। সে সব সময় তোমার কথাই বলে। আর আমার সাথে আগের মতো খেলে না গি। আর কিছু? হ্যাঁ মা। গতকাল সে বলছিল যে তুমি তার একটা স্বপ্নে এসেছ। আর সে খুব খুশি হয়েছে গু। আমি চিন্তিত হলাম। বিষয়টা আরও গুরুতর মনে হচ্ছে। আমি ডাক্তারের সাথে পরামর্শ করার কথা ভাবলাম। সেই বিকেলে আমি রিয়ানকে ডেকে বললাম, রিয়ান, তুমি কি আজকাল মানসিকভাবে কোনো সমস্যা অনুভব করো? না মা, আমি তো ভালোই আছি। শুধু তোমার সাথে থাকলেই আমি সুখী গো। রিয়ান, তুমি তো বড় হয়ে গেছ। তোমার বন্ধুবান্ধব আছে, কলেজ আছে। তাদের সাথে সময় কাটাও। মা, আমার বন্ধুদের চেয়ে তুমি অনেক ভালো। তোমার সাথেই আমি থাকতে চাই। আমি বুঝতে পারছিলাম যে এই আচরণটা স্বাভাবিক নয়। আমি রবীন্দ্রর সাথে আলোচনা করলাম। রবীন্দ্র, আমি মনে করি রিয়ানকে একবার ডাক্তার দেখানো উচিতকে। কেন? কি সমস্যা? তার আচরণটা অস্বাভাবিক। সে আমার প্রতি এত বেশি নির্ভরশীল হয়ে পড়েছে গু। রবীন্দ্র ভাবল। ঠিক আছে, আমরা একবার ডাক্তারের কাছে যেতে পারি। পরদিন আমরা ডাক্তার প্রদীপ সেনের কাছে গেলাম। তিনি একজন মনোবিদ। আমি রিয়ানের আচরণের কথা বললাম। ডাক্তার প্রদীপ সেন বললেন, এটা অডিপাস কমপ্লেক্স হতে পারে। কিছু ছেলে মায়ের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। আমি রিয়ানের সাথে একটু কথা বলতে চাই। ডাক্তার রিয়ানের সাথে কথা বললেন। রিয়ান তার সাথে স্বাভাবিক আচরণ করল। ডাক্তার বললেন, রিয়ান একটু মানসিক সমস্যায় ভুগছে। কিন্তু চিকিৎসায় সেরে যাবে গু। কিন্তু সেই রাতে যা ঘটল তা আমি কখনোই ভুলতে পারব না। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে স্পর্শ করছে। চোখ খুলে দেখি রিয়ান আমার পাশে শুয়ে আছে। কিন্তু এবার তার আচরণ অন্যরকম। মা, তুমি কত সুন্দর, সে আমার হাত ধরে বলল। রিয়ান, তুমি এখানে কি করছ? তোমার ঘরে যাও। মা, আমি আর পারছি না। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গি। আমি উঠে বসলাম। রিয়ান, এসব কি করছো তুমি? মা, আমি জানি তুমি আমাকে বুঝবে না। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। স্ত্রী হিসেবে গু। আমি শক্ত করে চিৎকার করলাম। রিয়ান, তুমি কি বলছো? রবীন্দ্র দৌড়ে এলো। কি হয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, রিয়ান। রিয়ান বলছে যে গু। কিন্তু রিয়ান হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি চারদিকে তাকালাম। সে কোথায়? রবীন্দ্র বলল, রিয়ান কোথায়? আমি তো তাকে দেখতে পাচ্ছি না গি। আমি রিয়ানের ঘরে গিয়ে দেখলাম সে গভীর ঘুমে আছে। আমি তাকে ডাকলাম। রিয়ান। সে জেগে উঠল। কি মা? কি হয়েছে? তুমি এখনই আমার ঘরে ছিলে না? না মা, আমি তো এখানেই ঘুমাচ্ছিলাম। তুমি স্বপ্ন দেখেছ নাকি? আমি হতবাক হয়ে গেলাম। আমি কি সত্যিই স্বপ্ন দেখেছিলাম? কিন্তু সবকিছু এত বাস্তব লাগছিল। পরদিন আমি আবার ডাক্তার প্রদীপ সেনের কাছে গেলাম। একা। আমি তাকে রাতের ঘটনা বললাম। ডাক্তার বললেন, মেঘনা, আপনি হয়তো হ্যালুসিনেশন দেখছেন। অতিরিক্ত মানসিক চাপে এমন হতে পারে গি। কিন্তু ডাক্তার, সবকিছু এত বাস্তব লাগছিল। হ্যালুসিনেশন প্রায় বাস্তবের মতোই মনে হয়। আপনি কিছু ওষুধ খান। আমি ওষুধ খেতে শুরু করলাম। কিন্তু ঘটনা থেমে থাকল না। প্রায় রাতে আমি রিয়ানকে দেখতাম। সে আমার কাছে আসত। অদ্ভুত কথাবার্তা বলত। কিন্তু সকালে উঠে দেখতাম রিয়ান তার ঘরেই ঘুমিয়ে আছে। সে কিছুই জানে না। একদিন আমি পিয়াকে জিজ্ঞেস করলাম, পিয়া, তুমি কি রাতে রিয়ান ভাইয়াকে ঘর থেকে বেরোতে দেখেছ? না মা। রিয়ান ভাইয়া রাতে ঘুমায়। তবে কি? মা, রিয়ান ভাইয়া মাঝে মাঝে ঘুমের মধ্যে কথা বলে গু। কি ধরনের কথা? সে তোমার নাম নিয়ে কথা বলে। বলে, মা, আমি তোমাকে ভালোবাসি, এই ধরনের কথা গু। আমি আরও চিন্তিত হলাম। রিয়ান কি সত্যিই ঘুমের মধ্যে আমার কাছে আসছে? কিন্তু এটা কিভাবে সম্ভব?
এক রাতে আমি জেগে থাকার সিদ্ধান্ত নিলাম। আমি সারারাত জেগে থাকব। দেখব কি ঘটে। মাঝরাতে আমি দেখলাম রিয়ান আমার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিন্তু সে একদম নিশ্চুপ। তার চোখ বন্ধ। সে ঘুমের মধ্যে হাঁটছে। আমি ভয় পেয়ে গেলাম। রিয়ান স্লিপ ওয়াকিং করছে। সে ঘুমের মধ্যেই আমার কাছে আসে। আমি রবীন্দ্রকে ডাকলাম। রবীন্দ্র, দেখো রিয়ান। রবীন্দ্র উঠে তাকাল। রিয়ান আস্তে আস্তে আমার বিছানার দিকে এগিয়ে আসছে। তার চোখ বন্ধ। রবীন্দ্র রিয়ানকে ধরে তার ঘরে নিয়ে গেল। রিয়ানের ঘুম ভাঙল না। পরদিন সকালে রিয়ান কিছুই মনে করতে পারল না। মা, গতরাতে কি হয়েছিল? বাবা কেন আমাকে ধরে নিয়ে গিয়েছিল? আমি বললাম, তুমি ঘুমের মধ্যে হাঁটছিলে গু। সত্যি? আমি তো জানতামই না যে আমার এই সমস্যা আছে গি। আমরা আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন, এটা স্লিপ ওয়াকিং ডিসঅর্ডার। চিকিৎসায় ভালো হয়ে যাবে। ডাক্তার রিয়ানের জন্য কিছু ওষুধ দিলেন। সেই ওষুধ খাওয়ার পর রিয়ানের স্লিপ ওয়াকিং বন্ধ হয়ে গেল। কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন হল না। সে এখনও আমার প্রতি অতিরিক্ত আসক্ত। একদিন আমি রিয়ানের সাথে খোলাখুলি কথা বলার সিদ্ধান্ত নিলাম। রিয়ান, আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। বলো মাগি। রিয়ান, তুমি এখন বড় হয়ে গেছ। তোমার উচিত নিজের জীবন নিয়ে ভাবা। বিয়েশাদী করা। রিয়ানের মুখ খারাপ হয়ে গেল। মা, আমি বিয়েশাদী করব না। আমার তুমিই যথেষ্ট। রিয়ান, এটা ঠিক নয়। একজন পুরুষের উচিত স্ত্রী নেওয়া, সংসার করা। মা, আমি তোমাকে ছাড়া কারো সাথে সংসার করতে পারব না। আমি বুঝতে পারছিলাম যে রিয়ানের সমস্যা আরও গভীর। আমি মনোবিদের পরামর্শে রিয়ানকে থেরাপি করাতে শুরু করলাম। থেরাপিস্ট ডাক্তার রীতা ঘোষ রিয়ানের সাথে নিয়মিত সেশন করতেন। কয়েক মাস পর তিনি আমাকে বললেন, রিয়ানের অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। ধীরে ধীরে রিয়ানের আচরণে পরিবর্তন আসতে শুরু করল। সে আর আগের মতো আমার প্রতি অতিরিক্ত আসক্ত নয়। সে তার বন্ধুদের সাথে সময় কাটাতে শুরু করল। একদিন রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি দুঃখিত। আমি জানি আমার আচরণে তুমি কষ্ট পেয়েছ। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, রিয়ান, তুমি আমার ছেলে। তোমার কোনো দোষ নেই। তুমি অসুস্থ ছিলে। মা, আমি এখন বুঝতে পারি যে আমার আচরণটা ঠিক ছিল না। আমি চেষ্টা করব একজন ভালো ছেলে হতে। আমি খুশি হলাম। আমার ছেলে সুস্থ হয়ে উঠছে। কয়েক মাস পর রিয়ান কলেজে একটি মেয়ের সাথে বন্ধুত্ব করল। তার নাম নীলা। সে আমার কাছে এসে বলল, মা, আমি নীলাকে ভালোবাসি। তার সাথে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, রিয়ান, এটা খুব ভালো খবর। তুমি নীলাকে বাড়িতে নিয়ে আসো। নীলা খুব ভালো মেয়ে। সে রিয়ানকে বুঝে নেয়। তারা দুজনে একসাথে খুব সুখী। 1 বছর পর রিয়ান আর নীলার বিয়ে হল। আমি খুব খুশি ছিলাম। আমার ছেলে এখন সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা শুরু করেছে। কিন্তু বিয়ের কিছুদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। নীলা একদিন আমার কাছে এসে বলল, মা, আমি একটা কথা বলবো। হ্যাঁ, বলো। মা, রিয়ান রাতে ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলে। আমার হার্টবিট বেড়ে গেল। কি ধরনের কথা? সে তোমার নাম নিয়ে কথা বলে। বলে, মা, আমি তোমাকে ভালোবাসি, আর কখনো কখনো বলে, মা, আমি তোমার কাছে আসতে চাই। আমি বুঝতে পারলাম যে রিয়ানের সমস্যা পুরোপুরি সেরে যায়নি। সে এখনও অবচেতন মনে আমার প্রতি আসক্ত। আমি নীলাকে বললাম, নীলা, তুমি চিন্তা করো না। এটা একটা মানসিক সমস্যা। চিকিৎসায় ভালো হয়ে যাবে। কিন্তু আসল রহস্য তখনও উন্মোচিত হয়নি। একদিন পিয়া আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে একটা গোপন কথা বলবো। কি কথা? মা, রিয়ান ভাইয়ার সমস্যাটা আসলে অন্য কিছু। কি মানে? মা, আমি একটা ডায়েরি পেয়েছি। রিয়ান ভাইয়ার ডায়েরি। পিয়া আমাকে একটা ডায়েরি দিল। আমি সেটা খুলে পড়তে শুরু করলাম। ডায়েরিতে লেখা ছিল, আজ আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম যে আমি আর আমার মা একটা জঙ্গলে আছি। সেখানে একটা পুরনো প্রাসাদ। আমরা সেই প্রাসাদে ঢুকলাম। সেখানে একটা রহস্যময় বই আছে। বইটা খুলতেই আমার মনে হলো যে আমি মাকে অন্যভাবে ভালোবাসি। আমি আরও পড়লাম। আজ আবার সেই স্বপ্ন দেখলাম। এবার দেখলাম যে সেই রহস্যময় বইতে একটা মন্ত্র লেখা আছে।
মন্ত্রটা পড়তেই আমার মনে হলো যে মা আমার স্ত্রী হতে পারে গু। আমি ভয় পেয়ে গেলাম। রিয়ানের এই অস্বাভাবিক চিন্তাভাবনার কারণ কি এই রহস্যময় স্বপ্ন? আমি ডায়েরির শেষ পাতাটা পড়লাম। আজ আমি বুঝতে পেরেছি যে এই স্বপ্নগুলো আসলে স্বপ্ন নয়। এগুলো সত্যি ঘটনা। আমি যখন ঘুমাই তখন আমার আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যায়। আমি সত্যিই একটা জঙ্গলে যাই। সেখানে একটা জাদুকর আছে। সে আমার মনে এই চিন্তাগুলো ঢুকিয়ে দিচ্ছে গি। আমি হতবাক হয়ে গেলাম। রিয়ান কি সত্যিই কোনো অলৌকিক শক্তির প্রভাবে পড়েছে? আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে এই রহস্যের সমাধান করতে হবে। আমি একজন তান্ত্রিকের কাছে গেলাম। তার নাম ছিল বিমল বাবা। বিমল বাবা রিয়ানের ডায়েরি পড়ে বললেন, এটা একটা আত্মিক সমস্যা। কোনো দুষ্ট শক্তি রিয়ানের মনকে নিয়ন্ত্রণ করছে গি। তাহলে সমাধান কি? আমি জিজ্ঞেস করলাম। আমাকে রিয়ানের সাথে কথা বলতে হবে। আমি তার মন থেকে এই নেতিবাচক শক্তি বের করে দেব গ। আমি রিয়ানকে বিমল বাবার কাছে নিয়ে গেলাম। বিমল বাবা রিয়ানের সাথে একটা গোপন আচার করলেন। কিছুক্ষণ পর রিয়ান চিৎকার করে উঠল, না, আমি যেতে চাই না। আমি মায়ের কাছে থাকতে চাই। বিমল বাবা জোরে কিছু মন্ত্র পড়লেন। হঠাৎ রিয়ান শান্ত হয়ে গেল। এখন ঠিক আছে বিমল বাবা বললেন। দুষ্ট শক্তি চলে গেছে গি। কিন্তু আসল রহস্য তখনও বাকি ছিল। রিয়ান বাড়িতে ফিরে এসে বলল, মা, আমি একটা অদ্ভুত জিনিস মনে করতে পারছি গু। কি? মা, আমি সেই জঙ্গলের কথা মনে করতে পারছি। সেখানে সত্যিই একটা প্রাসাদ আছে। আর সেই জাদুকরটাও সত্যিই আছে গি। আমি অবাক হলাম। তুমি কি বলছ? মা, আমি মনে করতে পারছি যে সেই জাদুকর আমাকে বলেছিল যে সে আমাদের পরিবারের উপর একটা অভিশাপ দিয়েছে। যে পর্যন্ত না আমরা তার কাছ থেকে একটা বিশেষ রত্ন উদ্ধার করি, ততক্ষণ পর্যন্ত আমাদের পরিবারে এই সমস্যা থেকে যাবে গু। আমি বুঝতে পারছিলাম না যে এই কথাগুলো সত্যি নাকি রিয়ানের কল্পনা। কিন্তু পরদিন আরও অদ্ভুত ঘটনা ঘটল। পিয়াও একই ধরনের স্বপ্ন দেখতে শুরু করল। মা, আমিও সেই জঙ্গলের স্বপ্ন দেখেছি, পিয়া বলল। সেই জাদুকর আমাকেও দেখা দিয়েছে গু। আমি ভয় পেয়ে গেলাম। আমাদের পুরো পরিবার কি কোনো অলৌকিক শক্তির প্রভাবে পড়ে গেছে? আমি রবীন্দ্রর সাথে কথা বললাম। রবীন্দ্র, মনে হচ্ছে আমাদের পরিবারে কোনো অস্বাভাবিক কিছু ঘটছে গি। কি ধরনের অস্বাভাবিক? আমি সব ঘটনা বললাম। রবীন্দ্র প্রথমে বিশ্বাস করল না। কিন্তু যখন সেও সেই জঙ্গলের স্বপ্ন দেখতে শুরু করল, তখন সে বুঝল যে বিষয়টা সত্যিই অস্বাভাবিক। মেঘনা, আমি মনে করি আমাদের সেই জঙ্গলে যেতে হবে, রবীন্দ্র বলল। কিন্তু সেই জঙ্গল কোথায়? আদৌ কি সেটার অস্তিত্ব আছে? আমি ইন্টারনেটে সার্চ করেছি। আমাদের শহরের কাছেই একটা পুরনো জঙ্গল আছে, যেটার নাম কালো জঙ্গল। সেখানে নাকি একটা পুরনো প্রাসাদ আছে গু। আমি অবাক হলাম। সত্যি? হ্যাঁ। আমি মনে করি আমরা সবাই মিলে সেখানে যেতে পারি। আমি দ্বিধায় ছিলাম। কিন্তু অন্য কোনো উপায় না দেখে আমরা সবাই একসাথে সেই জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পরদিন সকালে আমরা চারজন, আমি, রবীন্দ্র, রিয়ান আর পিয়া, গাড়িতে করে কালো জঙ্গলের দিকে রওনা দিলাম। জঙ্গলটা সত্যিই ভয়ানক জায়গা। চারদিকে ঘন গাছপালা। সূর্যের আলো পর্যন্ত ভালো করে ঢোকে না। আমরা জঙ্গলের ভিতরে প্রায় 1 ঘন্টা হাঁটার পর একটা পুরনো প্রাসাদ দেখতে পেলাম। প্রাসাদটা দেখতে অবিকল রিয়ানের স্বপ্নের মতোই। মা, এই তো সেই প্রাসাদ, রিয়ান উত্তেজিত হয়ে বলল। আমরা প্রাসাদের ভিতরে ঢুকলাম। ভিতরে সব অন্ধকার। কিন্তু মাঝখানে একটা বড় হোল ঘর। সেখানে একটা মানুষ বসে আছে। লোকটা আমাদের দেখে হাসল। আহা, তোমরা এসে গেছ। আমি জানতাম তোমরা আসবে গু। আপনি কে? রবীন্দ্র জিজ্ঞেস করল। আমি এই প্রাসাদের রক্ষক। তোমাদের পরিবারের উপর যে অভিশাপ দিয়েছিলাম সেটা আমিই গু। আমি ভয় পেয়ে গেলাম। কেন আমাদের উপর অভিশাপ দিয়েছেন? কারণ তোমাদের পূর্বপুরুষ আমার কাছ থেকে একটা মূল্যবান রত্ন চুরি করেছিল। সেই প্রতিশোধ গু। কিন্তু আমরা তো কিছু জানি না গি। তোমরা না জানলেও তোমাদের পরিবারের পাপের ফল তোমাদের ভোগ করতে হবে গু। রিয়ান এগিয়ে গিয়ে বলল, আপনি আমার মনে যে চিন্তাগুলো ঢুকিয়ে দিয়েছিলেন সেগুলো কেন? জাদুকর হেসে বলল, কারণ আমি চেয়েছিলাম যে তোমাদের পরিবার ভেঙে যাক। মাছেলের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক তৈরি করে তোমাদের পরিবারকে ধ্বংস করে দিতে চেয়েছিলাম গু। আমি রাগে ফেটে পড়লাম। আপনি এমন নিষ্ঠুর কেন?
এটাই আমার প্রতিশোধ। তাহলে এই অভিশাপ থেকে মুক্তির উপায় কি? রবীন্দ্র জিজ্ঞেস করল। যদি তোমরা আমার কাছ থেকে সেই চুরি যাওয়া রত্ন ফিরিয়ে দিতে পারো, তাহলে অভিশাপ কেটে যাবে গু। কিন্তু সেই রত্ন কোথায়? তোমাদের পুরনো বাড়িতে। তোমাদের দাদুর আমলের বাড়িতে গু। আমি বুঝলাম। আমাদের পুরনো বাড়ি যেটা এখন আমাদের কাছে নেই। সেটা বিক্রি করে দিয়েছিলাম অনেক আগে। কিন্তু সেই বাড়ি তো আমাদের আর নেই কি? আমি বললাম। তাহলে তোমাদের অভিশাপ থেকে মুক্তি নেই কি? জাদুকর হেসে বলল। কিন্তু পিয়া হঠাৎ বলল, মা, আমি জানি সেই রত্ন কোথায় গু। আমি অবাক হলাম। তুমি জানো? হ্যাঁ মা। দাদুর একটা পুরনো ট্রাঙ্ক আছে। সেখানে অনেক পুরনো জিনিসপত্র আছে। তার মধ্যে একটা লাল রত্ন আছে। আমি ছোটবেলায় দেখেছি গু। জাদুকর চমকে গেল। সেটাই সেই রত্ন। আমরা সবাই খুশি হলাম। আমরা বাড়িতে ফিরে গিয়ে দাদুর ট্রাঙ্ক খুলে দেখলাম। সত্যিই সেখানে একটা লাল রত্ন আছে। আমরা আবার জঙ্গলে গিয়ে জাদুকরকে রত্নটা দিলাম। জাদুকর রত্ন নিয়ে বলল, এখন তোমাদের অভিশাপ কেটে গেছে। তোমাদের পরিবার আর কোনো সমস্যার মুখে পড়বে না গি। সত্যিই সেই দিন থেকে রিয়ানের আর কোনো অস্বাভাবিক আচরণ নেই। সে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছে। নীলার সাথে তার সংসার খুব সুখের। 1 বছর পর তাদের একটা সন্তান হল। পিয়াও এখন বড় হয়ে উঠেছে। সে তার পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। আর আমি এখন শান্তিতে আছি। আমার পরিবার স্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু মাঝে মাঝে আমি ভাবি, এই পুরো ঘটনাটা কি সত্যিই ঘটেছিল নাকি এটা আমাদের সবার একটা যৌথ হ্যালুসিনেশন ছিল। হয়তো কখনোই এর সঠিক উত্তর জানতে পারব না। তবে একটা জিনিস নিশ্চিত, আমাদের পরিবার এখন সুখী এবং স্বাভাবিক। এবং সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিয়ান এখন একটা ভালো চাকরি করে। নীলার সাথে তার সম্পর্ক খুব ভালো। তারা দুজনে একসাথে একটা সুন্দর সংসার গড়েছে। পিয়া স্কুলে ভালো ফলাফল করছে। তার পড়াশোনার পাশাপাশি অনেক শখ আছে। সে ছবি আঁকে, গান করে। রবীন্দ্রও তার কাজকর্মে মনোযোগ দিয়েছে। সে একটা নতুন ব্যবসা শুরু করেছে। আর আমি আমার পরিবারের যত্ন নিয়ে খুশি। মাঝে মাঝে আমি সেই জাদুকরের কথা ভাবি। সে কি এখনো সেই জঙ্গলে আছে? একদিন আমি সিদ্ধান্ত নিলাম আবার সেই জঙ্গলে যাব। দেখব সেখানে কি অবস্থা। আমি একা একাই সেই জঙ্গলে গেলাম। প্রাসাদটা খুঁজে পেলাম। কিন্তু সেখানে কেউ নেই। প্রাসাদটা এখন ফাঁকা। ধুলোবালিতে ভর্তি। মনে হচ্ছে অনেক দিন ধরে কেউ এখানে আসে না। আমি হোলঘরে গিয়ে দেখলাম যেখানে জাদুকর বসেছিল সেখানে একটা চিঠি রাখা আছে। চিঠিতে লেখা, মেঘনা, তুমি হয়তো আবার এখানে আসবে বলে এই চিঠি রেখে যাচ্ছি। আমি এখন এই জায়গা ছেড়ে চলে গেছি। তোমাদের পরিবারের অভিশাপ কেটে যাওয়ার পর আমার এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা বলে যেতে চাই, এই পুরো ঘটনা আসলে একটা পরীক্ষা ছিল। আমি দেখতে চেয়েছিলাম যে তোমাদের পরিবারে ভালোবাসা কতটা শক্তিশালী। তোমরা সবাই একসাথে এই সমস্যার সমাধান করেছ। এটাই প্রমাণ করে যে তোমাদের পারিবারিক বন্ধন কতটা মজবুত। রিয়ানের মানসিক সমস্যাটা আসলে সাময়িক ছিল। যে কোনো কিশোরের মধ্যেই এই ধরনের সমস্যা হতে পারে। কিন্তু তোমরা সবাই মিলে তার পাশে দাঁড়িয়েছ। এটাই তাকে সুস্থ করে তুলেছে। আমি আশা করি তোমাদের পরিবার সবসময় এভাবেই একসাথে থাকবে। শুভকামনা সহ, অজানা বন্ধু। আমি চিঠিটা পড়ে বুঝলাম যে এই পুরো ঘটনার পিছনে আসলে অন্য কিছু কারণ ছিল। হয়তো সত্যিই কোনো অলৌকিক শক্তি ছিল। হয়তো ছিল না। তবে একটা জিনিস নিশ্চিত, এই ঘটনা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। আমরা সবাই একে অপরকে আরও ভালো করে বুঝতে পেরেছি। আমি বাড়িতে ফিরে এসে সবাইকে চিঠিটার কথা বললাম। সবাই অবাক হল। রিয়ান বলল, মা, আমি এখন বুঝতে পারছি যে সেই সময় আমার সাথে কি হচ্ছিল। আমি একটা কনফিউশনের মধ্যে ছিলাম। কিন্তু তোমরা সবাই আমার পাশে ছিলে বলে আমি সুস্থ হয়ে উঠতে পেরেছি। নীলা বলল, আমিও এই পরিবারের একজন হয়ে খুশি। তোমরা সবাই আমাকে এত ভালোবাসো। পিয়া বলল, মা, আমি গর্বিত যে আমার এমন একটা পরিবার আছে। রবীন্দ্র আমার হাত ধরে বলল, মেঘনা, তুমি আমাদের পরিবারের স্তম্ভ। তোমার বুদ্ধি আর ধৈর্যের কারণেই আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমি সবার দিকে তাকিয়ে বললাম, আমরা সবাই একসাথে আছি। এটাই আমাদের শক্তি। সেই রাতে আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম।
অনেকদিন পর আমাদের পরিবারে এমন খুশির পরিবেশ তৈরি হল। রিয়ান আর নীলা তাদের ছোট্ট সন্তানটিকে নিয়ে আমাদের সাথে থাকে। পিয়া তার পড়াশোনায় ভালো করছে। আমি এখন নিশ্চিত যে আমাদের পরিবারে আর কোনো সমস্যা হবে না। আমরা সবাই একসাথে আছি। আর এটাই সবচেয়ে বড় কথা। মাঝে মাঝে আমি সেই জাদুকরের কথা ভাবি। সে কে ছিল? সত্যিই কি সে একজন জাদুকর ছিল? নাকি সে একজন সাইকোলজিস্ট ছিল যে আমাদের সাহায্য করতে চেয়েছিল? এই প্রশ্নের উত্তর হয়তো কখনোই জানতে পারব না। তবে একটা জিনিস নিশ্চিত, যা কিছুই হয়ে থাকুক না কেন সেটা আমাদের ভালোর জন্যেই হয়েছে। আমাদের গল্প এখানেই শেষ। একটা সুখী পরিবারের গল্প, যারা সমস্যার মুখে পড়েও একসাথে লড়াই করে জিতে গেছে। আর আমি এখন একজন খুশি মা। আমার সন্তানরা সুখী। আমার স্বামী খুশি। এর চেয়ে আর কি চাই? জীবনে কখনো কখনো অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু পরিবারের ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। এই গল্পটা যারা শুনলেন তাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের পরিবারকে ভালোবাসুন। তাদের পাশে থাকুন। কারণ জীবনে পরিবারই সবচেয়ে বড় সম্পদ। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পর আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি আবার সেই স্বপ্ন দেখছি। আমার হৃদয়টা ধক করে উঠল। কি স্বপ্ন? মা, আমি স্বপ্নে দেখছি যে সেই জাদুকর আবার ফিরে এসেছে। কিন্তু এবার সে ভিন্ন কিছু চায়। কি চায়? সে বলছে যে আমাদের পরিবারে একটা বিশেষ ক্ষমতা আছে, যেটা সে ব্যবহার করতে চায়। আমি ভয় পেয়ে গেলাম। কি ধরনের ক্ষমতা? মা, সে বলছে যে আমাদের পরিবারে ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে। আর সেই ক্ষমতা ব্যবহার করে অনেক মানুষকে সাহায্য করা যায়। আমি বিষয়টা রবীন্দ্রকে বললাম। রবীন্দ্র বলল, মেঘনা, হয়তো এটা আবার রিয়ানের কল্পনা। কিন্তু পরদিন পিয়াও একই ধরনের স্বপ্ন দেখল। মা, আমিও সেই জাদুকরকে দেখেছি। সে বলছে যে আমাদের পরিবার খুব বিশেষ। আমি চিন্তিত হলাম। আবার কি নতুন সমস্যা শুরু হচ্ছে? কিন্তু এবার ঘটনাটা ভিন্ন ছিল। রিয়ান হঠাৎ করে ভবিষ্যতের কিছু ঘটনা বলতে শুরু করল, যেগুলো পরে সত্যি হয়ে গেল। একদিন সে বলল, মা, আগামীকাল বৃষ্টি হবে। আর পিয়া স্কুলে প্রথম হবে। সত্যিই পরদিন বৃষ্টি হল। আর পিয়া তার ক্লাসে প্রথম হল। আরেকদিন রিয়ান বলল, মা, বাবার অফিসে একটা ভালো খবর আসবে। সেদিনই রবীন্দ্রর একটা বড় প্রমোশন হল। আমি বুঝতে পারছিলাম যে রিয়ানের মধ্যে সত্যিই কোনো অস্বাভাবিক ক্ষমতা তৈরি হয়েছে। একদিন আমি রিয়ানকে জিজ্ঞেস করলাম, রিয়ান, তুমি কিভাবে এসব জানো? মা, আমি নিজেও জানি না। স্বপ্নে দেখি আর সেগুলো সত্যি হয়ে যায়। তুমি কি সেই জাদুকরের সাথে কথা বলো? হ্যাঁ মা। সে আমাকে বলেছে যে এই ক্ষমতা দিয়ে আমি অনেক মানুষের উপকার করতে পারি। আমি দ্বিধায় পড়লাম। এই ক্ষমতাটা ভালো নাকি খারাপ? কিছুদিন পর আমাদের পাড়ায় একটা বাচ্চা হারিয়ে গেল। সবাই খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি জানি সেই বাচ্চা কোথায়। কোথায়? পার্কের পেছনে একটা পুরনো বিল্ডিং আছে। সেখানে সে লুকিয়ে আছে। আমি রিয়ানের কথামতো গিয়ে দেখলাম সত্যিই সেই বাচ্চা সেখানে আছে। পাড়ার সবাই খুশি হল। তারা রিয়ানকে ধন্যবাদ দিল। এই ঘটনার পর রিয়ানের খ্যাতি ছড়িয়ে গেল। অনেক মানুষ তার কাছে আসতে শুরু করল, তাদের সমস্যার সমাধান চাইতে। রিয়ান সবাইকে সাহায্য করত। কারো চাকরির ব্যাপারে, কারো বিয়ের ব্যাপারে, কারো স্বাস্থ্যের ব্যাপারে। কিন্তু আমি চিন্তিত ছিলাম। এই ক্ষমতা রিয়ানের জন্য ভালো নাকি খারাপ? একদিন আমি আবার সেই জঙ্গলে গেলাম, জাদুকরকে খুঁজতে। এবার আমি তাকে পেলাম। সে প্রাসাদের ছাদে বসেছিল। আপনি রিয়ানকে এই ক্ষমতা কেন দিলেন? আমি জিজ্ঞেস করলাম। জাদুকর হাসল। কারণ তোমাদের পরিবার এই ক্ষমতার যোগ্য। তোমরা এটা ভালো কাজে ব্যবহার করবে। কিন্তু এতে রিয়ানের কোনো ক্ষতি হবে না তো? না, বরং সে অনেক মানুষের উপকার করতে পারবে। আর যদি সে এই ক্ষমতা হারাতে চায়, তাহলে সে যে কোনো সময় হারাতে পারবে, শুধু মন থেকে চাইলেই। আমি আশ্বস্ত হলাম। কিন্তু কিছুদিন পর দেখলাম যে রিয়ান এই ক্ষমতা নিয়ে খুব চাপে আছে। অনেক মানুষ তার কাছে আসে। সে সবার সাহায্য করতে পারে না। একদিন রিয়ান আমার কাছে এসে কাঁদতে শুরু করল। মা, আমি আর পারছি না।
সবাই আমার কাছে সাহায্য চায়। আমি তো একটা সাধারণ মানুষ গো। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। রিয়ান, তুমি যদি চাও তাহলে এই ক্ষমতা ছেড়ে দিতে পারো। সত্যি মা? হ্যাঁ। জাদুকর আমাকে বলেছে কি? রিয়ান একটু ভাবল। মা, আমি এই ক্ষমতা ব্যবহার করে অনেক মানুষকে সাহায্য করেছি। কিন্তু আমার নিজের জীবন নেই। আমি নীলা আর আমার সন্তানের সাথে সময় কাটাতে পারি না গিয়ে। তাহলে তুমি সিদ্ধান্ত নাও। রিয়ান বলল, মা, আমি এই ক্ষমতা ছেড়ে দিতে চাই। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চাই। সেই রাতে রিয়ান মন থেকে চাইল যে সে তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা হারিয়ে ফেলুক। পরদিন থেকে সে আর কোনো ভবিষ্যতের ঘটনা দেখতে পেল না। সে আবার একজন সাধারণ মানুষ হয়ে গেল। কিন্তু সে খুশি। সে তার পরিবারের সাথে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেল। আমিও খুশি। আমার ছেলে এখন শান্তিতে আছে। এই ঘটনার পর আমি বুঝলাম যে অতিরিক্ত ক্ষমতা সবসময় সুখ এনে দেয় না। কখনো কখনো সাধারণ জীবনযাত্রাই বেশি সুখের। রিয়ান এখন তার চাকরি নিয়ে ব্যস্ত। নীলা আর তাদের সন্তানের সাথে সুখে আছে। পিয়া বড় হয়েছে। সে এখন কলেজে ভর্তি হয়েছে। রবীন্দ্র তার ব্যবসায় মনোযোগ দিয়েছে। আর আমি আমার পরিবারের সুখ দেখে খুশি। মাঝে মাঝে আমি ভাবি, এই পুরো অভিজ্ঞতাটা আমাদের কি শিখিয়েছে? শিখিয়েছে যে পরিবারের বন্ধন সবচেয়ে শক্তিশালী। যে কোনো সমস্যার মুখে পরিবার একসাথে লড়াই করলে জয়ী হতে পারে। শিখিয়েছে যে অতিরিক্ত কিছু সবসময় ভালো নয়। সাধারণ জীবনযাত্রায়ও সুখ আছে। শিখিয়েছে যে রহস্যময় ঘটনাও ঘটতে পারে। কিন্তু সেগুলোর মুখোমুখি হতে ভয় পাওয়ার কিছু নেই। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন আমার মনে হচ্ছে যে আমাদের এই অভিজ্ঞতা অনেকের কাজে লাগতে পারে। যাদের পরিবারে কোনো সমস্যা আছে তারা হাল ছেড়ে দেবেন না। একসাথে লড়াই করুন। সমাধান অবশ্যই পাবেন। যারা রহস্যময় কিছুর সম্মুখীন হন তারা ভয় পাবেন না। ধৈর্য রাখুন। বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করুন। আর সবচেয়ে বড় কথা, আপনার পরিবারকে ভালোবাসুন। তাদের পাশে থাকুন। কারণ শেষ পর্যন্ত পরিবারই আপনার সবচেয়ে বড় শক্তি। আমাদের গল্প এখানেই শেষ। একটা অস্বাভাবিক শুরু হলেও শেষটা খুব স্বাভাবিক আর সুন্দর। রিয়ান এখন একজন ভালো স্বামী আর বাবা। নীলা একজন আদর্শ স্ত্রী আর মা। তাদের সন্তান সুস্থ আর সুন্দর। পিয়া তার পড়াশোনায় ভালো করছে। সে একদিন একজন ভালো মানুষ হবে। রবীন্দ্র একজন সফল ব্যবসায়ী। আর একজন ভালো স্বামী আর বাবা। আর আমি একজন সন্তুষ্ট মা আর স্ত্রী। আমার পরিবার সুখী। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? কখনো কখনো জীবনে অদ্ভুত ঘটনা ঘটে। কিন্তু সেগুলো আমাদের শক্তিশালী করে তোলে। আমাদের শিখিয়ে দেয় যে জীবনে যা কিছুই আসুক না কেন, পরিবারের ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। আমাদের এই গল্প যারা শুনেছেন তাদের জীবনেও যেন এমন সুখ আসে। তাদের পরিবারও যেন এভাবেই একসাথে থাকে। এই গল্পের মাধ্যমে আমি একটাই বার্তা দিতে চাই, পরিবারকে ভালোবাসুন, তাদের পাশে থাকুন। জীবনের সব সমস্যার সমাধান পরিবারের ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে। ধন্যবাদ। শেষ কথা। এই গল্পটি একটি কাল্পনিক কাহিনী। এতে পারিবারিক বন্ধন, মানসিক স্বাস্থ্য এবং রহস্যময় অ্যাডভেঞ্চারের সমন্বয় রয়েছে। গল্পটির উদ্দেশ্য হল দেখানো যে যেকোনো সমস্যার সমাধান পারিবারিক ভালোবাসা ও একতার মধ্যে রয়েছে। যদিও গল্পটি একটি বিশেষ ধরনের ভূমিকা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি একটি সুস্থ, স্বাভাবিক এবং শিক্ষণীয় পারিবারিক গল্পে রূপান্তরিত হয়েছে। মূল বার্তা: পরিবারের একতা এবং ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় শক্তি।